তো গল্পের শুরুতেই আমরা কোটারো নামের এক ছোট ছেলেকে তার কুকুরের সাথে যান বাঁচিয়ে পালাতে দেখি, কারণ সে যেই মন্দিরে থাকতো সেখানে কারা আগুন লাগিয়ে দিয়েছে এবং তারা তাকে ধরতে চায়। তাদের পিছনে আরেকজন লোকও দৌড়াতে ছিল, তবে হঠাৎ সে পড়ে যায়। কোটারো বলে, কি হলো মিস্টার সোয়ান, দ্রুত চলেন, এখন রেস্ট নেওয়ার সময় নেই। মিস্টার সোয়ান কোটারোকে বলে, শোনো কোটারো, আমি এর থেকে বেশি আর যেতে পারবো না, আমার মন্দিরের অন্যদেরকে বাঁচাতে দিতে হবে। তুমি টোবিমারুকে নিয়ে একাই মাঙ্গাকু টেম্পলে যাও, সেখানে তুমি সেফ থাকবে। সে কোটারোকে একটা গুড লাক স্টোনও দেয়, যেটার মূল্য 5 কোটি টাকা, যা তারপরে কাজে আসবে। এরপর কোটারো একাই টোবিমারুকে নিয়ে সেখান থেকে মাঙ্গাকু টেম্পলের দিকে যাত্রা শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে চাইনিজ সেনারা কোটারোকে ধরতে এসেছিল, কিছু ডাকাত হঠাৎ তাদের উপর অ্যাটাক করে দেয় তাদের সকল মালামাল লুট করার জন্য। তবে সেনাদের মধ্যে থেকে একজন একাই ডাকাতদের মারতে থাকে, তার নাম ল্যাং। সে চায়নার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা এবং ভীষণ শক্তিশালী। সে একাই ডাকাত দলের সকলকে মেরে রাস্তা ক্লিয়ার করে দেয়। তবে প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর যোদ্ধা কোটারোকে কেন ধরতে এসেছে, আর তা আমরা একটু পরেই জানতে পারবো। ল্যাং খুবই বিরক্ত, কারণ জাপানে সে লড়াই করার মতো কোনো প্রতিপক্ষই পায়নি যার সাথে সে একটু মজা করতে পারে। এদিকে টোবিমারু এবং কোটারো এক চাচাকে বলির পাঠা বানিয়ে তার খাবার চুরি করে নেয় এবং পাশের এক মন্দিরে গিয়ে লুকায়। তবে সেখানে আগে থেকেই এক লোক শুয়েছিল। কোটারো বলে, ওই মিস্টার, তুমি এখানে কি করো? লোকটি বলে, বাবু চিল্লাই না, দেখছো না আমি ঘুমাচ্ছি, ভাগ এখানতে। কেন, এটা কি তোমার বাড়ি? না, আমার না, কিন্তু তোমারও তো না। লোকটির নাম নানাশি, সে হচ্ছে ভয়ঙ্কর তলোয়ারবাজ, তবে এখন শান্তিতে জীবনযাপন করে। এরপর কোটারো মাছ ভাজতে থাকে। নানাশি এসে বলে, বাসনা তো ভালোই বের হচ্ছে, আমি কি একটু পেতে পারি? না, তুমি কিছুই পাবে না। তবে টোবিমারু তার ভাগের মাছটা নানাশিকে দিয়ে দেয়। নানাশি মাছ খেতে খেতে ধন্যবাদ জানাই। কোটারো বলে, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, খাও দাও আর বিদায় হও। নানাশি বলে, আমি তোমাকে ধন্যবাদ দেইনি, বরং তোমার কুকুরকে দিয়েছি। এদিকে চাইনিজ সেনারা জাপানিজ মানুষদের সাহায্যে পাহাড়ের চূড়ায় বিশাল একটা কাঠামো বানাচ্ছে এবং ল্যাং সহ তার লোকেরা হন্যে হয়ে কোটারোকে খুঁজছে। এবার টোবিমারু কোটারোর কাছে গিয়ে মুখ বেজার করে বসে থাকে, তাই কোটারো তাকে আরেকটি মাছ দিয়ে দেয়। কিন্তু তখনই টোবিমারু বিপদের আশ পায়। তারা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে চাইনিজ সেনারা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং কোটারোকে মারাত্মক ইনজুর্ড করে ফেলে। একজন সেনা কোটারোকে ধরতে গেলে নানাশি তাকে থামিয়ে দিয়ে বলে, একটা বাচ্চার উপর তোমরা একটু বেশি জুলুম করছো না? কি করেছে এই বাচ্চা? সেনাটি বলে, এটা জেনে তোমার কোনো কাজ নেই। একই সাথে সে নানাশির দিকে তলোয়ার বের করে আক্রমণ করতে যায়, কিন্তু নানাশি তার তলোয়ার বের না করেই তাকে হারিয়ে দেয় আর আরেকজনকে টোবিমারুই সামলে নেয়। কিন্তু তখনই সেখানে আরেকজন চাইনিজ সেনা চলে আসে। আর আমি যেমনটা বলেছিলাম, চাইনিজ সেনারা আসলেই খুবই শক্তিশালী। সেই সেনা বিষাক্ত কুনায় ছুড়ে মারে নানাশির দিকে, তবে টোবিমারু নানাশিকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই বিষাক্ত কুনায় তাকে মারাত্মক ইনজুর্ড করে ফেলে। এরপর তাদের মধ্যে আবারও ভয়ঙ্কর লড়াই হতে থাকে, তবে এবারও নানাশি তার তলোয়ার বের না করেই তাকে হারিয়ে দেয়। এদিকে টোবিমারুর অবস্থা সেই বিষাক্ত কুনাইয়ের আঘাতের কারণে আরও খারাপের দিকে যাচ্ছিল। দ্রুত তার চিকিৎসা না হলে সে মারাও যেতে পারে। নানাশি তাদেরকে রেখে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কোটারো তাকে থামিয়ে দিয়ে বলে, টোবিমারু নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচালো, আর তুমি তাকে এই অবস্থায় রেখে চলে যাচ্ছ? নানাশি বলে, আর আমি এর পরিবর্তে তোমার জীবন বাঁচিয়েছি, তো আমাদের হিসাব ক্লিয়ার। এই বলে সে চলে যেতে থাকে। তখনই কোটারো দেখে টোবিমারুর অবস্থা আরও বেগতিক, তাই সে দ্রুত নানাশির সামনে গিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা ডিল করি। টোবিমারুর জান বাঁচাতে আমাকে সাহায্য করো এবং আমাকে মাঙ্গাকু টেম্পলে দিয়ে আসো, আর এর পরিবর্তে আমি তোমাকে এই স্টোনটা দেব। নানাশি বলে, সামান্য এই পাথরের জন্য আমি আমার জীবনকে কেন ঝুঁকিতে ফেলবো? কোটারো তাকে বলে, এটা কোনো সাধারণ পাথর না, এর দাম 5 কোটি টাকা। নানাশি তাকে বলে, তুমি আমাকে বলদ পাইছো নাকি? কোটারো বলে, না, তুমি আগে থেকেই বলো। যাই হোক, নানাশি তাকে সাহায্যের জন্য রাজি হয়ে যায় এবং তাদের নিয়ে ঘোড়ার পিঠে চড়ে যাত্রা শুরু করে। এদিকে জাপানের রাজা কং তার মন্ত্রীদের নিয়ে আলোচনা করছিল যে এই চাইনিজরা এত তোড়জোড় করে আসলে কি বানানোর চেষ্টা করছে, আর তারা সেই ছোট ছেলেটাকে কেন বা ধরতে চায়। এই বিষয়ে জানার জন্য সে তার গুপ্তচরকে কাজে লাগিয়ে দেয়। নানাশি কোটারোকে নিয়ে একটা পাশের গ্রামে আসে, যেখানে একটা হাতুড়ি ডাক্তারকে দিয়ে টোবিমারুর চিকিৎসা করায় এবং টোবিমারুকে অনেক বেশি পানি খাওয়াতে বলে, যেন টোবিমারু দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। এরপর আমরা দেখি একজন চাইনিজ সেনাকে কিছু জাপানিজ সেনা ঘিরে ফেলে, যেন তারা তার থেকে চাইনিজ সেনাদের আসল প্ল্যান সম্পর্কে জানতে পারে। রাতে নানাশি এবং কোটারো একটা রুম ভাড়া নিয়ে সেখানে রাত্রি যাপন করে। পরের দিন সকালে নানাশি ঘোড়ার স্যাটেল কেনার জন্য বাইরে বের হয়, তবে ফেরার পথে দেখা হয় ল্যাং এর সাথে। ল্যাং নানাশির তলোয়ার দেখে তার সাথে ফাইটের মাধ্যমে একটু মজা করার সিদ্ধান্ত নেয় এবং নানাশির উপর অ্যাটাক করে দেয়। নানাশি তাকে বলে তার এখন ফাইট করার কোনো মুডই নেই। নানাশির কথাকে উপেক্ষা করে ল্যাং তলোয়ার দিয়ে নানাশির উপর আক্রমণ করতে থাকে। তারপরও নানাশি তার তলোয়ার বের করে না এবং তার সকল অ্যাটাক ডজ করতে থাকে। ল্যাং বলে, কি হলো, তুই তোর তলোয়ার বের করতেছিস না কেন? এতে নানাশি কোনো উত্তর দেয় না। তখনই আরেকজন সেনা ল্যাংকে জানায় তাদের একজন সেনাকে কারা মেরে ফেলেছে এবং আমাদের সেখানে এখনই যেতে হবে। এজন্য ল্যাং সেখান থেকে চলে যায় এবং নানাশিকে বলে, সমস্যা নেই, আমাদের পরবর্তী ফাইট খুব তাড়াতাড়ি হবে।
এদিকে নানাসি ফিরে এসে দেখে টোবিমারু এখন অনেকটা সুস্থ এবং সে নিজে থেকেই পানি খেতে পারছে, যা দেখে কোটারো ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ল্যাং চাইনিজ জেনারেলকে বলছে, স্যার আমার মনে হয় লাশটা কিং কাইয়ের না, কারণ লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি যেটা কিং কাইয়ের গায়ে ছিল। জেনারেল বলে, তুমি আসলে কি বলতে চাও ল্যাং? ল্যাং বলে, স্যার আমার মনে হয় কিং কাই এখনো বেঁচে আছে এবং জাপানিজ সেনারা তার মৃত্যুর নাটক সাজিয়েছে তার কাছ থেকে আমাদের প্রজেক্ট সম্পর্কে জানার জন্য। এদিকে সকাল সকাল কোটারো নানাসির কাছে হর্স রাইডিং শেখার বায়না ধরে এবং বলে, তুমি কি আমাকে হর্স রাইডিং শেখাবে? বলা যায় না কখন কোন জিনিস কাজে লাগে যায়। নানাসি তাকে শেখাতে রাজি হয় না, কিন্তু কোটারো তাকে বলে যাও না, এখন আমি তোমার বস, তো আমি যা বলছি তাই করো। আর এজন্য নানাসি তাকে শেখাতে বাধ্য হয়। কোটারো হর্স রাইডিং শেখা শুরু করে, তবে প্রথমেই সে উষ্টা খেয়ে পড়ে যায়। নানাসি বলে, আমিও তোমাকে আগেই বলেছিলাম তোমার দ্বারা হর্স রাইডিং হবে না। কোটারো বলে, চুপ করো, এতে আমার কোনো দোষ নেই, তোমার ঘোড়াই চায় না আমি হর্স রাইডিং শিখি। অন্যদিকে ল্যাং যেমনটা বলেছিল, জাপানিজ সেনারা কিং কাইকে ভয়ঙ্কর লেভেলের টর্চার করতে থাকে তাদের প্ল্যান জানার জন্য, কিন্তু কাই টু শব্দ পর্যন্ত করে না। এজন্য জাপানের কিং তার জেনারেল মাদারাকে ডেকে পাঠায় এবং তার উপর দায়িত্ব দেয় কাইয়ের মুখ থেকে সকল তথ্য বের করার। এদিকে কোটারো এবং নানাসি যে চাচার বাসায় ছিল, সেই চাচা গ্রামের বাজারে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা ছিল, একটা ছোট বাচ্চা যার সাথে একটা কুকুরও আছে, তাকে চাইনিজ সেনাদের হাতে ধরিয়ে দিতে যে সাহায্য করবে তাকে নগদ 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা দেখে চাচা বুঝে যায় তারা নিশ্চয়ই কোটারোকে খুঁজছে এবং সে নগদ টাকার লোভে কিছু সোলজারকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। তবে তারা দেখে নানাসি কোটারোকে নিয়ে আগেই মাঙ্গাকু টেম্পলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং এখন কোটারো মোটামুটিভাবে হর্স রাইডিংও করতে পারছে। অপরদিকে আমরা দেখি জাপানিজ জেনারেল মাদারা তার ওয়াইফকে ল্যাং এর কথা বলছে যে এই চাইনিজ সেনা আসলে কতটা ভয়ঙ্কর যোদ্ধা। সে আরও বলে, আমার জীবনে আমি শুধু 2 জন ব্যক্তিকেই দেখেছি যারা আমার লেভেলের, একজন হচ্ছে এই ল্যাং এবং আরেকজন যার সাথে আমি কয়েক দশক আগে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলাম, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে যায়। তার ওয়াইফ তাকে বলে, নিশ্চয় সে একজন ভালো তলোয়ারবাজ ছিল, তাই এই কাটাকাটি ছেড়ে দিয়েছে, তে আপনি এসব ছাড়ছেন কবে? এতে মাদারা বলে, ততদিন পর্যন্ত না যতদিন আমি এই কিংডমের রাজা না হচ্ছি। এদিকে আমরা কোটারো এবং নানাসিকে দেখি যারা একটা পুকুরে গোসল করছিল। গোসল করার সময় কোটারো খেয়াল করে নানাসির গায়ে অসংখ্য কাটার দাগ এবং তার চুল ধুলে দেখে চুল কিছুটা লাল, কারণ নানাসি তার পাস্টে এত মানুষ মেরেছে যে তাদের রক্তের কারণে তার চুলের রঙই চেঞ্জ হয়ে গেছে। গোসলের পর তারা আগুন তাপাচ্ছিল, কিন্তু নানাসি খেয়াল করে কোটারো চুপ করে আছে, কোনো কথা বলছে না। তাই সে কোটারোকে জিজ্ঞেস করে, কিরে পিচ্ছি, আমার চুলের কালার দেখে ভয় পেয়ে গেলে নাকি? কোটারো গাল ফুলিয়ে বলে, জীবনেও না, আমি কাউকে ভয় পাই না। নানাসি তাকে বলে, শোনো কোটারো, আমাদের উপর কারা নজর রাখছে এবং তারা যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে, তাই সজাগ থেকো। এতে কোটারো ভয় পেয়ে যায়। নানাসি তাকে সান্ত্বনা দিয়ে বলে, এমন ভাব ধরো যেন তুমি তাদের দেখোইনি। যাই হোক, তোমার নিজের সম্পর্কে বলো, তুমি কে আর এই ঝামেলাতেই বা কীভাবে পড়লে? কোটারো তার গল্প বলতে শুরু করে। আসলে তার জন্ম হয়েছিল চায়নায়, কিন্তু 2 বছর আগে তার মা বাবা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেয় এবং হঠাৎ একদিন কিছু চাইনিজ সেনা তাকে ধরতে আসে, তাই সে সেখান থেকে পালায়। আর এরপরই একটা মন্দিরে তার সাথে দেখা হয় মিস্টার সোয়ানের। এরপর মিস্টার সোয়ান তাকে জাপানে নিয়ে আসে। তবে জানি না কিভাবে চাইনিজ সেনারা আমার খোঁজ করতে করতে এখানেও চলে আসে এবং আমরা যে টেম্পলে ছিলাম সেখানে আগুন ধরিয়ে দেয় এবং তাদের থেকে বাঁচতেই সে এখন মাঙ্গাকু টেম্পলের দিকে যাচ্ছে, সেখানে সে সেফ থাকবে। আর তখনই 2 জন লোক তাদের উপর আক্রমণ করে দেয়। তবে এরা চাইনিজ কোনো সেনা না, বরং ছোটোখাটো ডাকাত। তবে তাদের ভাগ্য আজ খারাপ, কারণ তারা নানাসির মুখোমুখি হয়েছে। এই বেচারা ডাকাত দল এসে তো ছিল ডাকাতি করতে, কিন্তু তারাই ডাকাতি শিকার হয়ে যায়। এরপর নানাসি এবং কোটারো আবার তাদের যাত্রা শুরু করে মাঙ্গাকু টেম্পলের দিকে এবং এবার কোটারো এবং নানাসির মধ্যে ভালো বন্ডিংও তৈরি হয়। এদিকে চাইনিজ জেনারেল ল্যাংয়ের উপর খুবই ক্রোধান্বিত, কারণ সে একটা ছোট বাচ্চাকে খুঁজতে পারছে না। জেনারেল ল্যাংকে ওয়ার্নিং দিয়ে জানায়, আমার 2 দিনের মধ্যেই ওই বাচ্চা চাই। অন্যদিকে মাদারা কাইয়ের উপর নির্মম টর্চারের মাধ্যমে অবশেষে তার মুখ খুলতে সফল হয়। সে জাপানের কিংকে জানায় যে চাইনিজ সেনারা কোনো সাধারণ জিনিস বানাচ্ছে না, তারা এমন এক ধরনের পানীয় বানাচ্ছে যা খেলে অমর হওয়া যায়। এজন্য সেই বিশাল কাঠামোর উপর কোটারোকে বলি দিতে হবে আজ থেকে 2 দিন পর পূর্ণিমার রাতে, এবং তারপর তার রক্ত দিয়েই সেই পানীয় বানানো সম্ভব হবে যা চাইনিজ কিং নিজের জন্য বানাতে চাই। এটা শুনে কিং খুব খুশি হয়ে যায় এবং যে কোনো মূল্যে মাদারাকে চাইনিজ সেনাদের পূর্বেই কোটারোকে খুঁজতে বলে। এরপর মাদারার ছেলে মাদারাকে বলে যে সে কিং এর মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চাই। মাদারা তাকে বলে, একটু ধৈর্য ধর, সঠিক সময় এলে সব কিছু পাবি। এদিকে কোটারো এবং নানাসি 7 সমুদ্র 13 নদী পার হয়ে অবশেষে মাঙ্গাকু টেম্পলে পৌঁছে যায়। আর কোটারো তাদের ডিল অনুযায়ী নানাসিকে গুড লাক স্টোনটাও দিয়ে দেয় এবং বলে, আসলে আমি এই স্টোনের দাম একটু বাড়িয়েই বলেছিলাম, এর আসল মূল্য 5 কোটি না। নানাসি বলে, আরে কোনো ব্যাপার না, আমি আগে থেকে জানতাম এর দাম এত হবে না, তবে আমি 10-20 লাখ তো পাবোই। কি 1 লাখ? না, 1000 টাকা। কি 5 কোটি থেকে সোজা 1000-এ?
তুমি তো আমাকে বলদ বানিয়ে ছাড়লে। কোটারো বলে, তবে এটা কোনো সাধারণ পাথর না, ভাগ্য ভালোকারী পাথর, যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আর তখনই সেখানে মাস্টার সোয়ান চলে আসে, আর তাকে দেখে কোটারো ভীষণ খুশি হয়ে যায়। এরপর নানাশি সেখান থেকে চলে যেতে থাকে। কোটারো চিল্লিয়ে বলে, ধন্যবাদ নানাশি, তুমি আসলেই একজন ভালো মানুষ। এবং নানাশি চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি টোবিমারুকে তারা দড়ি দিয়ে এক জায়গায় বেঁধে রেখেছে এবং মিস্টার সোয়ান কোটারোকে নিয়ে টেম্পল মাস্টারের কাছে যায়। কিন্তু সেখানে টেম্পল মাস্টারের পিছনে ছিল একজন চাইনিজ সেনা, এবং চাইনিজ সেনারা অনেক টাকা দিয়ে টেম্পলের হেডের কাছ থেকে কোটারোকে কিনে নিয়েছে। আর যেহেতু এটা টেম্পলের হেড করেছিল, তাই মিস্টার সোয়ানও কিছু বলতে পারেনি। কোটারো বুঝে যায় এরা সকলেই মির্জাফর, এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে আরেকজন চাইনিজ সেনা তার সামনে চলে আসে এবং তাকে ধরে ফেলে, আর কোটারোকে এক ঘুষিতে অজ্ঞান করে ফেলে। তারা দুইজন কোটারোকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ঝোপের আড়াল থেকে জাপানিজ সেনারা তাদের উপর আক্রমণ করে দেয়। এটি দেখে তাদের মধ্যে এক সেনা, যার নাম কিম, সে একাই সকল জাপানিজ সেনাকে খতম করতে থাকে। একে একে সে সকলকে চাঁদের দেশে পাঠাতে থাকে। এটা দেখে এক জাপানিজ সোলজার দ্রুত ঘোড়া নিয়ে ছুট দেয় ব্যাকআপ আনার জন্য, আর সেই সোলজারকে রক্তমাখা অবস্থায় দেখে নেয় নানাশি এবং বুঝে যায় ভিতরে কোনো ঝামেলা হয়েছে। সে দ্রুত ঘোড়া নিয়ে আবার টেম্পলের দিকে আসে, কিন্তু রাস্তার মাঝে সে দেখে দুইজন সেনা কোটারোকে কিডন্যাপ করে পালাচ্ছে। সে তাদের পিছু করতে থাকে, কিন্তু একজন সেনা কোনায় ছুঁড়ে মেরে তার ঘোড়াকে মেরে ফেলে, যার কারণে নানাশি মাটিতে পড়ে যায় এবং চাইনিজ সেনারা কোটারোকে নিয়ে পালিয়ে যায়। নানাশি আবারও টেম্পলের দিকে দৌড়ে যায়। এদিকে অনেক কষ্টে টোবিমারু তার বাঁধন খুলতে সক্ষম হয়। নানাশি প্রথমেই টেম্পলেরকে এক বাড়িতে শুইয়ে দেয়। সে মিস্টার সোয়ানকে জিজ্ঞাসা করে, দ্রুত বল, ওরা কোটারোকে কোথায় নিয়ে গেছে? সোয়ান বলে, আমি জানি না, তবে তারা আজ রাতে কোটারোকে বলি দেবে এবং তার সকল রক্ত বের করে নেবে। নানাশি তাকে বলে, তুই এটা কিভাবে করতে পারলি? কোটারো তোকে অসম্ভব বিশ্বাস করত। সোয়ান বলে, তো আমি কি করতাম? আমারও জানের মায়া আছে, ওদের হাতে তুলে না দিলে ওরা আমাকে মেরে ফেলতো। এটা শুনে নানাশি এক কোপ দিয়ে তার সন্ন্যাসীর পোশাক কেটে ফেলে এবং বলে, তোমার এই পোশাক পরার কোনো অধিকার নেই। এবার মিস্টার সোয়ানও বুঝতে পারে সে কত বড় ভুল কাজ করেছে, তাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নেয়। এদিকে চাইনিজ জেনারেল যেই না জানতে পারে জাপানিজ সেনা তাদের কাজে বাধা দিচ্ছে, সে দ্রুত তার সেনা পাঠায় কিংকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর আমরা দেখি ল্যাং একাই জাপানের কিং এর সকল গার্ডকে মেরে ফেলে এবং কিংকে কিডন্যাপ করে নেয়। অপরদিকে চাইনিজ সেনারা কোটারোকে স্যাক্রিফাইস টাওয়ারে নিয়ে আসে। মাদারা আর তার ছেলে পুরো আর্মির সাথে ফুল স্পিডে সেই দিকে যাচ্ছিল। অন্যদিকে নানাশি টোবিমারুর সাহায্যে কোটারোকে খুঁজতে থাকে। ল্যাং কোটারোকে টাওয়ারের উপর নিয়ে যাওয়ার সময় বলে, কিরে চ্যাংরা, তোর ভয় করছে না? আজ তোর শেষ দিন। কোটারো কোনো কথাই বলে না, কারণ সে ভীষণ ভয় পাচ্ছিল। আমরা দেখি নানাশি প্রাণপণ চেষ্টা করছিল কোটারোকে খোঁজার জন্য, কিন্তু এত বেশি দৌড়ানোর কারণে সেও হাঁপিয়ে উঠেছিল। সাথে এই তুষারপাত তার গতিকে আরো কমিয়ে দেয়, তবুও সে থামে না। এদিকে তারা কোটারোকে টাওয়ারের সাথে বেঁধে দেয় এবং ঠিক রাত 12টায় তাকে বলি দেবে। আর তখনই মাদারা তার পুরো বাহিনী নিয়ে টাওয়ারের গেটের সামনে পৌঁছে যায়। এটা দেখে চাইনিজ সেনারা তাদের কিংকে গেটের সামনে ঝুলিয়ে দেয়, যেন জাপানিজ সেনারা আর সামনে আগাতে না পারে। কিং মাদারাকে বলে, চাইনিজ সেনারা যা বলছে তাই করো এবং আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু আমরা দেখি মাদারা তার চোখের সামনে রাজা হওয়ার একটা সুযোগ দেখতে পাই, তাই সে তার ছেলেকে অর্ডার দেয় কিংকে হত্যা করার জন্য। আর তার ছেলে একটা তীর বের করে চালায় কিং এর দিকে এবং কিং এর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, এমনকি চাইনিজ সেনারাও। মাদারা তার সেনাদের বলে, এখন সময় এসেছে এই দুর্বল এবং ভীতু রাজার পরিবর্তে তোমরা একটা সাহসী রাজা বেছে নাও, যে কিনা নিজের আগে তার সেনাদের কথা চিন্তা করবে। তোমরা যারা যারা আমার লিড ফলো করবা, আমি তাদের সকলের মনের আশাগুলো পূরণ করব। এতে সকল সেনা মাদারার লিড ফলো করতে রাজি হয়। তারা আগুনের বৃষ্টি দ্বারা চাইনিজ সেনাদের উপর আক্রমণ শুরু করে এবং কাঠের গুড়ি ব্যবহার করে গেট ভেঙে ফেলে ভিতরে প্রবেশ করে। এতে জাপানিজ সেনাদের সাথে চাইনিজ সেনাদের তুমুল যুদ্ধ শুরু হয়। এদিকে নানাশি কোটারোকে খুঁজতে খুঁজতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে বুঝে ওঠে না এখন কি করবে। কিন্তু তখনই যুদ্ধে লাগা আগুনের ধোয়ার জন্য সে স্যাক্রিফাইস টাওয়ারকে খুঁজে ফেলে। অন্যদিকে জাপানিজ সেনারা চাইনিজ সেনাদের চেয়ে সংখ্যায় অনেক কম হলেও তারা একাই 10 জন জাপানিজ সেনাকে শেষ করতে সক্ষম। তাই এই লড়াই একদম হাড্ডাহাড্ডি হচ্ছিল। মাদারার ছেলে মাদারকে বলে, আপনি কি আমারও একটা ইচ্ছা পূরণ করবেন? মাদারা বলে, চিন্তা করো না, প্রিন্সেস তোমারই হবে। এখন চলো এদের দেখিয়ে দেই আমরা কারা। এখন মাদারা তার সেনাদের সাহায্যে অনেক চাইনিজ সেনাকে মারতে থাকে, কিন্তু তখনই তার সামনে চলে আসে ল্যাং। মাদারা তার সেনাদের বলে, তোমরা পিছিয়ে যাও, এর সাথে লড়াই করা তোমাদের কম্য না। এবার ল্যাং আর মাদারার মধ্যে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। এদিকে নানাশি টোবিমারুর সাথে অবশেষে স্যাক্রিফাইস টাওয়ারের কাছে পৌঁছে যায় এবং দেখে কোটারোকে টাওয়ারের মাথায় ঝুলিয়ে রাখা হয়েছে বলি দেওয়ার জন্য। কিন্তু তখনই নানাশিদের সামনে এক বিশাল বিস্ফোরণ হয়, সবকিছু ধোঁয়ায় ঢেকে যায়। আর তখনই একটা কাঠের টাওয়ার তাদের গায়ের উপর পড়ে। এতে নানাশি মারাত্মক আহত হয়। নানাশির মনে পড়ে তার পাস্টের কথা, যখন সে একাই শয়ে শয়ে মানুষকে হত্যা করত এবং 1 দশক আগে সে তার রাজার নির্দেশে পাশের দেশের আরেক রাজা এবং তার নিষ্পাপ ফুলের মতো বাচ্চা ওই স্ত্রীকে হত্যা করেছিল, যার মাথায় এই সাদা ফিতে বাঁধা ছিল। আর এরপরই নানাশি তার তলোয়ারে এই ফিতে বেঁধে নেয় এবং তখন থেকে আজ পর্যন্ত সে এই তলোয়ার ব্যবহার করেনি। এদিকে কোটারোর হাতে আর মাত্র 20 মিনিট সময় আছে,
তারপরই তাকে বলি দেওয়া হবে। এদিকে মাদারা ল্যাং এর সাথে প্রাণপণে লড়াই করছে এবং ল্যাং ও এই ফাইটে মজা পাচ্ছে, কিন্তু তখনই জেনারেল পেছন থেকে মাদারাকে গুলি করে এবং মাদারার গল্প এখানেই শেষ হয়ে যায়। অপরদিকে কোটারোকে বলি দেওয়ার জন্য এক সেনা তলোয়ার উপরে ওঠায়, কিন্তু তখনই টোবিমারু সেখানে চলে আসে এবং সেই সেনার হাতে কামড়ে দেয়, কিন্তু সেনাটি টোবিমারুকে দূরে আসার মারে। এদিকে নানাশিও কোটারোর দিকে আঁকাতে থাকে। কিম তাকে দেখে নেয় এবং বলে, গতবার তো তোর কিছু করতে পারি নাই, এবার তোকে মজা দেখাচ্ছি, এবং সে নানাশির উপর অ্যাটাক করে দেয়। আর নানাশি অবশেষে 10 বছর পর তার প্রমিস ভেঙে ফেলে এবং তার তলোয়ার বের করে নেয় আর এক কোপেই তাকে শেষ করে দেয়। তখনই আবারও সেই সেনা কোটারোকে বলি দিতে যায়, কিন্তু নানাশি পুরো দমে তার তলোয়ারটি ছুঁড়ে মারে সেই সেনার দিকে এবং সেই সেনা সেখানেই মারা যায়। আর এরই মাধ্যমে সে কোটারোকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই নানাশির উপর 2 জন সেনা অ্যাটাক করে দেয় এবং তার চোখে রক্ত পড়ে এবং সে স্পষ্টভাবে কোনো কিছু দেখতে পারছিল না, কিন্তু তারপরেও সে তার তলোয়ার বাদেই তাদের মেরে ফেলে। কিন্তু সে নিজে পা পিছলে প্রায় পড়েই যাবে, কিন্তু কোটারো এবং টোবিমারু এসে তাকে বাঁচিয়ে নেয়। ল্যাং নানাশিকে দেখে নেয় এবং বলে, অবশেষে অনেকদিন পর আমি আমার লেভেলের কোনো যোদ্ধা দেখলাম। কিন্তু জেনারেল মাদারার মতো নানাশিকেও মারার জন্য নানাশির দিকে গুলি তাক করে, কিন্তু ল্যাং গুলি করার আগেই জেনারেলের হাত সহ সেই বন্দুক মাঝখান থেকে কেটে ফেলে। জেনারেল বলে, এটা কি করলে ল্যাং? ল্যাং বলে, আমাকে এখানে আনার জন্য ধন্যবাদ জেনারেল, আমি অবশেষে আমার একটা অর্থী অপোনেন্ট পেয়েছি, আপনি এখন রেস্ট নিতে পারেন। এই বলে সে জেনারেলকেও এক কোপে আলাদা করে ফেলে। এবার ল্যাং নানাশির দিকে এগোতে থাকে। 2 জনই তাদের খোলা তলোয়ার নিয়ে রেডি হয়, তীক্ষ্ণ নজরে তাকায় একে অপরের দিকে, আর এরই সাথে তাদের ফাইট শুরু হয়ে যায়। 2 জনের কেউই একে অপরের থেকে কম না, তবে তারা জানতো এই লড়াই কেবল একজনের মৃত্যুর মাধ্যমে শেষ হওয়া সম্ভব। তাদের লড়াই এতটাই ফাস্ট ছিল যে কোটারো খালি চোখে দেখতেই পারছিল না। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, এমন এক অসাধারণ ফাইট যা ইতিহাস হয়ে থাকবে। সবশেষে 2 জনই একই সাথে তাদের তলোয়ার একে অপরের বুকে ঢুকিয়ে দেয়, তবে নানাশির কাছে থাকা গুড লাক স্টোনের কারণে নানাশি বেঁচে যায়। কিন্তু নানাশির তলোয়ার ল্যাং এর শরীরের এপার ওপার হয়ে যায় এবং ল্যাং এরকম একটা অস্থির ফাইটের জন্য নানাশিকে ধন্যবাদ জানায় এবং হাসতে হাসতে মৃত্যুবরণ করে। এরপর নানাশি এবং কোটারো টোবিমারুকে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে অজানা কোনো গন্তব্যে। আর এখানেই শেষ হয় এই অ্যানিমে। তো তোমাদের কেমন লাগলো এই অ্যানিমে কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও অস্থির গল্প আসতে চলেছে। তো টাটা অ্যান্ড গুড বাই।